সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রিপন সাহার একক চিত্রকলা প্রদর্শনী দ্য আম্পায়ার অব ড্রিম। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 মে পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সেন্স পারসেপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন শীর্ষক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। গুলশান অ্যাভিনিউ রেডিয়াস সেন্টারের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা এই সময় প্রদর্শনী চলবে 1 জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। তুমি তো এখন আমারই কথা ভাবছো, দুটি চোখে তারায় শুধু আমাকেই দেখছো। তুমি তো এখন। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। এতক্ষণ কথা হচ্ছিল। ও মামা, আমার মনে হচ্ছে আয়নের সঙ্গে আসলে আর কন্টিনিউ করা ঠিক হবে না। এটা আমি হলফ করে বলতে পারি। কি বলো? আপনি আয়নের সঙ্গে কথা বলে দেখেন। রাত 9টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান বিনোদ বেনির জরিন ফিতায়। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। অসম্ভব সুন্দর লাগছে আজকে আপনাকে দেখতে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সমসাময়িক ব্যস্ততা কি নিয়ে চলছে? ধারাবাহিক, একক নাটক, তারপর তো সামনে ঈদের ব্যস্ততা আছে। ধারাবাহিক চলছে, একক নাটক চলছে। রিসেন্টলি মাদার্স ডে গেল, তার জন্য কিছু কাজ ছিল। আর সামনে রোজা আছে, রোজার ওরিয়েন্টেড কিছু কাজ করছি, ঈদের কাজ করছি। নাটক নিয়ে ব্যস্ততা, অভিনয় নিয়েই ব্যস্ততা। তা আমরা তো জানি যে অভিনয়ের পাশাপাশি আপনি পরিবারকে একদম সমানভাবে সময় দেন। সেটা কিভাবে সম্ভব হয়? সমানভাবে ঠিক না, একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি সমানের চাইতে। কারণ দেখা যায় যে 8-10 দিন হয়তো বাইরে কাজ করছি, বাকি সময়টা পুরোটাই ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমার কাছে যেটা মনে হয়, প্রফেশন বা ক্যারিয়ার এটা একটা পার্ট লাইফের, বাট লাইফ মানে হচ্ছে ফ্যামিলি। লাইফের ফুল হচ্ছে ফ্যামিলি, আর কাজটা একটা পার্ট। এটা হচ্ছে জাস্ট টাকা আর্ন করার জন্য, ক্যারিয়ারের জন্য, একটা নিজের আইডেন্টিটির জন্য। এটা হচ্ছে ক্যারিয়ার। তো এটার জন্য, একটার জন্য আসলে আরেকটা বাদ দিয়ে দেয়া, এটা আমি একদমই পক্ষপাতী না। যে কারণে আমার কাছে মনে হয় যে আমি যদি আমার ফ্যামিলিকে কম সময় দিই, সামনের প্রজন্ম, আমার ছেলে মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ, তাদের ক্যারিয়ার, তাদের লাইফ, সবকিছু ডিপেন্ড করছে আসলে এই আমার সময় দেওয়ার উপর। আচ্ছা, তো পরিবারে যখন অবসর সময় কাটান সেটা কিভাবে কাটানো হয়? পরিবারে আসলে একদমই অবসরটা না, পরিবারেই আসলে ব্যস্ততাটা বেশি থাকে বাইরের কাজের চাইতে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, রুটিনের মধ্যে চলতে হয়। তো তার মধ্যে আসলে এক ধরনের
আনন্দ তো থাকেই, সকাল থেকে শুরু করে ছেলেকে স্কুলে পাঠানো, তারপর সে যখন ফিরে আসে তখন তার কিছু রুটিন থাকে, তারপর তার আদার্স অনেক কারিকুলাম থাকে, সুইমিং এ পাঠানো বা বাস্কেটবলে যায়, কখনো আর্ট স্কুলে যাচ্ছে, তারাও অনেক ব্যস্ত। হ্যাঁ, এগুলো নিয়ে টাইম পাস হয়ে যায়। আচ্ছা, তো নিশ্চয় দেশের বাইরে যাওয়া হয় ছুটি কাটাতে বা যখন মাঝে দেশের বাইরে বা দেশে আমরা সব রকম বেড়ানোই বেড়াই। যেমন আমার কাছে আসলে এরকম বেড়ানো মানে যে দেশের বাইরেটাকে বেড়ানো বলবো আর কিছু বেড়ানো না, বিষয়টা আমার কাছে একদমই এরকম না। আমার কাছে মনে হয় যে আমরা যদি 4 জন মানুষ একসাথে বাসায় সারাদিন থাকি সেটাও একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় ধানমন্ডি জাস্ট লেকের পাড়ে একটু ঘুরতে যাচ্ছি, ওটাও আমার কাছে বেড়ানো। কখনো জাহাঙ্গীরনগর চলে যাই, একটু বাচ্চারা গ্রিন দেখে আসুক, বা শীতের মধ্যে পাখি দেখতে যায়, বা গ্রামে আমার নানু বাড়ি ধামরাইতে, ওখানে মাঝে মাঝে এই যে এখন বৈশাখ মাস, আম কাঁঠালের দিন, বৈশাখ জ্যৈষ্ঠ চলছে, তো এখন আম কাঁঠাল ভরপুর, তো এগুলো বাচ্চারা ছুটিতে যাওয়া হয়। ছুটিতে ঠিক না, আমাদের যেহেতু থাকা হয় না গিয়ে, জাস্ট সকালে গিয়ে সন্ধ্যায় চলে আসা, এরকম আম পাড়া দেখবে, কাঁঠাল গাছে কাঁঠাল দেখবে, এগুলোর জন্য এগুলো আমার কাছে আসলে বেড়ানোর উৎসব, বাইরের যাওয়ার চাইতে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, পরিবার যদি সাথে থাকে তো বেড়ানো হয়ে যায়, সেটা যেখানেই হোক। তো আমি আপনার ক্যারিয়ারের দিকে একটু আসতে চাই, একদম শুরুর গল্পটা শুনবো, যে কিভাবে সেই সময়টা থেকে শুরু করে আজকে দীপা খন্দকার হলো। এটা আসলে প্ল্যানিং করে কিছু না, গাইতে গাইতে গায়নের মতোই আমার অভিনয়ে আসা আর অভিনয় করা, হঠাৎ করেই নাটকে কাজ করা, তারপর থেকে অন এয়ার হওয়ার পর যখন করেছি প্রথমে, তখন আসলে প্ল্যানিংটা এরকম ছিল না যে কাজটা করব, বা এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা আমি কখনোই করিনি যে আমি কাজটা করব, এই কাজটা করলে আমাকে সবাই চিনবে বা আমি আর্ন করব এখান থেকে, এরকম কিছু নাই বিষয়টার পেছনে। ভালো লাগতো কাজ, ভালো লাগতো আসলে। জাস্ট বলে না যে একটু ঠিক আছে আপনি এটা একটু করবেন, আচ্ছা ঠিক আছে একটু করে দেখি কেমন। করলাম, করার পর যখন অন এয়ার হলো, তখন সবাই যখন পছন্দ করলো, আরও অনেক নাটকের জন্য অফার করছিল, তখন মনে হলো আচ্ছা ঠিক আছে সবাই পছন্দ করছে, খারাপ না, কাজটা করতে ভালোই লাগছে, ঠিক আছে করি। একটা দুইটা করতে করতে একটা সময় দেখলাম আসলে প্রেমেই পড়ে গেলাম, এমন একটা ব্যাপার। প্রথম কাজ কোনটা ছিল? অভিনয় ছিল নাকি? অভিনয়, মানে প্রথম বিজ্ঞাপন ছিল, বিজ্ঞাপনে অভিনয় করেছি ফার্স্টে লিপটন তাজা চা, 98 এর নভেম্বরে করেছিলাম, আর 99-এ প্রথম নাটকের অভিনয় করেছিলাম কাকতাড়ুয়া। আসলে বিজ্ঞাপনের বিষয়টা যেটা হয়েছে কি, বিজ্ঞাপনে প্রথম অভিনয় করেছে ঠিকই, প্যাশনটা গ্রো করে নাই ওখান থেকে। কারণ বিজ্ঞাপনটা যখন অন এয়ার হয়েছে, আচ্ছা দেখেছি, ভালো লেগেছে, কিন্তু কোনো রকম মানুষের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, কারণ ওটা একটা ইন্ডিয়ান বিজ্ঞাপনের কপি ছিল, তো সবাই মনে করেছে এটা আসলে ইন্ডিয়ান বিজ্ঞাপন, এটা ইন্ডিয়ান একটা মেয়ে, সো ওইভাবে বাংলাদেশের কেউ বা আমাকে দেখেও কেউ আসলে গেস করতে পারেনি যেটা আমি করেছি বা এরকম কিছু, যে কারণে খুব বেশি রেসপন্স পাইনি। তারপর 99-এ যখন নাটক করলাম, 99-এ নাটকটা অন এয়ার হলো, তখন থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম। আচ্ছা, তো প্রথম বিজ্ঞাপনের কথা তো শুনলাম, তার পরবর্তীতে আর কোন কোন বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়েছে? তারপরে তো আসলে আমি অনেক বিজ্ঞাপনে, প্রায় 10-15টা বিজ্ঞাপন, তিব্বতের 3-4টা বিজ্ঞাপন করেছি, তারপর স্কয়ারের প্রোডাক্ট সাফ ডিশওয়াশিং ডিটারজেন্ট, ওটার একটা বিজ্ঞাপন করেছি, তারপর একটা মিল্কের একটা বিজ্ঞাপন করেছিলাম, অ্যারোসোল, এরকম বিভিন্ন অনেক রকমের। সর্বশেষ বিজ্ঞাপন কোনটা ছিল? লাস্ট একটা ড্রিঙ্কের বিজ্ঞাপন করেছিলাম, এটা ডাবের পানি, এরকম একটা বিজ্ঞাপন ছিল, আর তার ওটা গত বছর করেছিলাম। এবছর যেমন মাদার্স ডে হিসেবে এখন বিজ্ঞাপনগুলো তো আসলে অকেশন ওয়াইজ হয়, ভাইরাল টাইপের, তো রিসেন্টলি প্রাণের সাথে একটা কাজ করলাম মাদার্স ডে নিয়ে, ওটা মাদার্স ডে উপলক্ষে ভাইরাল হিসেবে অনলাইনে দেখানো হয়েছে, ওটা করেছিলাম এই লাস্ট 2 উইকস আগে আর কি। আচ্ছা, কাকতাড়ুয়া সম্পর্কে আমি একটু জানতে চাইবো, যে ওই সময়টা কাকতাড়ুয়ার সাথে ইনভলভ হলেন কিভাবে? প্রথম নাটক ইনভলভ হলাম আসলে, যিনি ডিরেক্টর এবং রাইটার ছিলেন, উনি জাহাঙ্গীরনগরের একজন স্টুডেন্ট ছিলেন নাট্যতত্ত্ব বিভাগের। উনি পাশ করে বের হওয়ার পর উনি ডিসাইড করলো উনি একটা নাটক করবে, ওনার লেখা, ওনার ডিরেকশনে। তখন একজনের মাধ্যমে উনি শুনেছে যে আমি একটা বিজ্ঞাপন করেছি, তো আমাকে দেখতে পারে, যে ক্যারেক্টারটা, ফিমেল ক্যারেক্টারটা ওনার দরকার, ওই এইজের ওরকম একটা মেয়ে ওনার লাগবে।
তখন আমাকে কল করার পর আমি যাই, আমার যাওয়ার পরে আমাকে উনি বলে যে, আমাকে দেখে উনি ডিসাইড করে যে ওকে ফাইন, ওকে দিয়ে হবে, ঠিক আছে আপনি এটা করেন। তো আমি তখন বললাম আমি করব মানে আমি তো কখনো করি নাই, নাটক করি নাই, কিভাবে করতে হয় আসলে জানি না। ঠিক আছে। তো অভিনয় তো নিশ্চয়ই আগে করা হয়েছিল না, সেই সময়টা প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়, ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই উইয়ার্ড ছিল, কারণ আমি নিজেই অনেক আনইজি ছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে গ্রামের ভাষায় একটা নাটক, তো তখন আসলে নিজেকে চেঞ্জ করে যে আমার ভাষাটার বাইরে একটা গ্রামের ভাষা বলা, এটা আমার কাছে শাই লাগছিল আর কি। আমি এটা কিভাবে বলবো বা কিভাবে করব, তো করেছিলাম মোটামুটি। পরে দেখার সময় দেখেছি খুব পচা হয়েছে, ভালো হয়নি, মানে মিক্স হয়ে গেছে ভাষা, এই শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে টিলিয়ে একাকার অবস্থা। তারপর সাজগোজ অনেক বেশি, কেমন গাঢ় লিপস্টিক, সাজগোজ করেছি অনেক, এগুলো দেখে ভালো লাগেনি, আমার নিজের কাছেই মনে হয়েছে এটা ভালো লাগেনি। পরে আমার ডিরেক্টর যিনি শাহেদ ভাই বললেন যে আপনি ঠিক আছে, আপনি যেহেতু, আমি বললাম যে না এটা কিছু হয়নি, অন এয়ার হয়েছে 5 পর্ব, আমি দেখেছি খুব বাজে হয়েছে, আমি করবো না। তখন উনি বলে যে না না আপনি করেন, আপনি যেহেতু বুঝতে পেরেছেন আপনার ভালো লাগেনি, কারণ নর্মালি যে সবাই নিজেকে দেখেই মুগ্ধ, নিজের ভুলগুলো ধরতে পারে না, সবাই মনে করে যে না খুব ভালো হয়েছে, আমি করেছি মানে খুব ভালো হয়েছে, তা আপনি যেহেতু বলছেন আপনার কাজটাই খুব পচা হয়েছে, তার মানে আপনি করতে পারবেন। আচ্ছা, তো তখন উনি আমাকে প্রসেসটা শিখালো যে এটা আপনি অভিনয়টা হচ্ছে, আপনি কপি করতে হবে, অনুকরণ করতে হবে একজনকে। তো যেহেতু এটা একটা গ্রামের মেয়ের ক্যারেক্টার, আপনি গ্রামের একটা মেয়েকে জাস্ট কপি করেন, আপনার এইজের একটা মেয়েকে আপনি কপি করেন, যে সে কীরকম কাপড় পরে, কীভাবে কথা বলে, হাঁটে চলে বসে, এগুলো কপি করেন, তাহলে দেখবেন হয়ে গেছে। তো যেখানে শুটিং হচ্ছিল ওখানে একটা মেয়েকে উনি দেখে দেয় যে আপনি এই মেয়েটাকে দেখেন, দেখে কপি করেন। তো তারপর আসলে ওইটাই করেছিলাম। আচ্ছা, তো সেই সময় নিজের সমালোচনা করতে পেরেছিলেন, এই সময়ে এসেও কিন্তু নিজের ভুলগুলো ধরতে পারেন? আমি আমার ভুলটা খুব ভালোভাবে ধরতে পারি, যে কারণে আমি কিন্তু কখনো ওভার কনফিডেন্ট না, বা কি বলে, আমি নিজেকে ওভার এস্টিমেট করি না কখনোই, কারণ আমি জানি এটা আমার ভুল হচ্ছে, বা এটা আমার চেয়ে বেটার কেউ করতে পারতো, এটা আমি ফিল করি। অনেকে এটা ফিল করে না, অনেকেই যেটা মনে করে যে কেউ একজন একটা কাজ করছে, সবাই 90% মানুষের মুখেই শুনি যে আরে এর চেয়ে ভালো আমি করতাম, বাট এটা আমি কখনো বলি না। আমার কাছে মনে হয় যে আমি যেটা করেছি আমার চেয়ে বেটার হয়তো কেউ করতো, কারণ আমার কাছে মনে হয় আমি খুব মাঝারি ধরনের একজন অভিনেত্রী, খুব আহামরি খুব ভালো কিছু করছি বা করতে পারি সেরকম না, হয়তো কখনো খুব ভালো কিছু করেছি, ভালো কাজ করেছি, সেটা শুধু যে আমার কৃতিত্ব তা না, ওখানে রাইটারের কৃতিত্ব থাকে, ওখানে ডিরেক্টরের কৃতিত্ব থাকে। ডিরেক্টর যদি আমাকে ওইভাবে গাইড করতে পারে তাহলে হয়তো ভালো কিছু আমার কাছ থেকে বের করে নিতে পারে। তো বর্তমান সময়ের যারা অভিনেত্রী আছেন বা অভিনেতা আছেন, সবার কথাই বলছি, তারা কেমন কাজ করছেন এই সময়? সবার কথা আসলে আমি বলতে পারবো না, কারণ এখন আসলে অনেক নতুন ছেলে মেয়ে কাজ করে, অনেককে আমি চিনিও না, দেখলেও বুঝি না যে এখন এরা কাজ করছে। হাতে গোনা 2-1 জনের সাথে কাজ পড়েছে, কাজ দেখেছি, তাদের তো আমি বলবো ভালোই করছে, অনেকেই ভালো করছে, এবং অনেকেই দেখে খুব সিরিয়াসলি কাজটা করে। আমার কাছে যেটা হয় কি, ভালো করার চাইতে ইম্পর্টেন্টটা হচ্ছে কে সিরিয়াসলি কাজটা করছে, কে অনেক ডেডিকেশন নিয়ে কাজটা করছে, টাইমলি সেটে আসছে বা কাজটাকে লাভ করে। শুরুতেই বলছিলেন যে বেশ কিছু ধারাবাহিকে কাজ করা হচ্ছে, একক নাটকে কাজ করা হচ্ছে, আমি একটু নাম জানতে চাইবো যে কোন কোন প্রজেক্টে এখন কাজ করছেন? হাউসওয়াইফ নামে একটা ধারাবাহিক নাটক চলছে, তারপর নীল জ্যোৎস্নায় নামে একটা নাটক চলছে, গুলবাহার নামে একটা ধারাবাহিক নাটক চলছে, আর রিসেন্টলি আপকামিং কিছু চ্যানেলও তো আসছে, তাদেরও 2-3টা চ্যানেলের জন্য ধারাবাহিক নাটকে কাজ করেছি, যেগুলো চ্যানেল হয়তো জুন-জুলাইয়ের দিকে ওরা অন এয়ারে আসবে, তখন ওগুলো অন এয়ার শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা তো পাশাপাশি আপনাকে উপস্থাপনাতেও পেলাম এর মধ্যে, হ্যাঁ, তো দর্শকদের কাছ থেকে কি ধরনের রেসপন্স পেলেন উপস্থাপনায়? খুবই ভালো রেসপন্স পেয়েছি, রান্নার অনুষ্ঠান করেছিলাম 2টো, আর একটা হাউসওয়াইফ নামে একটা লাইফস্টাইল প্রোগ্রাম করেছিলাম।
হাউসওয়াইফ প্রোগ্রামটা তো খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম এবং এখনো আমাকে অনেকে জিজ্ঞেস করে কেন বন্ধ হয়ে গেল। আমিও জানি না আসলে এটা চ্যানেলের ব্যাপার, কেন বন্ধ হয়ে গেল। প্রোডিউসারের সাথে হয়তো চ্যানেলের কোনো ঝামেলা হতে পারে যে কারণে বন্ধ হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। দীপা খন্দকারের কাছে একটা অভিযোগ সবসময় থাকে যে চলচ্চিত্রে কেন পাই না আমরা তাকে। চলচ্চিত্রে আসলে আমি আগেও বলেছি, এখনো আবারও বলতে চাই, সেটা হচ্ছে শুধু চেহারা দেখানোর জন্য আমি আসলে কোনো কাজ করতে চাই না। যে আমি যাব, আমি ওখানে আছি, এই জায়গাটাতে আমার প্রেজেন্স আছে, শুধু এটুকুর জন্য আমি করতে চাই না। একটা স্ট্রং রোল যদি আমি প্লে না করতে পারি, আমি আসলে সেই চলচ্চিত্রে কাজ করতে চাই না। যে কারণে আমি ওয়েট করছি। সব কিছু মিলে আসলে আমার পছন্দ হয় না বা আমার পছন্দসই ক্যারেক্টারে আমি ডাক পাই না, এরকম ব্যাপার আসলে। অনেক বাস্তববাদী মানুষ আপনি, তারপরও নিশ্চয়ই স্বপ্ন দেখেন। অভিনয়ের ক্ষেত্রে কি ধরনের স্বপ্নটা আছে? অভিনয়ের ক্ষেত্রে আমি এখন আসলে যে ধরনের স্বপ্ন দেখি, আমি চাই সুন্দর সময়টা ফিরে আসুক, সুন্দর সময়গুলো ফিরে আসুক। এখন অনেক অস্থিরতা, অনেক মানুষ যারা 30 দিন কাজ করছে তাদেরও রাস্তায় শুনতে হয় যে আপনি কি এখন কাজ করেন না, আপনাকে তো নাটকে দেখি না। আমি তো অনেক কম কাজ করি, আমি শুনলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যে দেখা যায় 30 দিন কাজ করছে, যার নাটক এভরিডেই অন এয়ার হচ্ছে, তাকেও শুনতে হয় যে আপনি কি এখন আর কাজ করেন না। তার মানে হচ্ছে মানুষ নাটকটা দেখছে না, কেন দেখছে না। এই দিনটা চলে যাক। আর আমি আশাবাদী মানুষ, তো আমার কাছে মনে হয় যে দুঃসময় মানুষের জীবনে আসে, সব সেক্টরে আসে। তো এখন হয়তো একটা মিডিয়ার একটা দুঃসময় চলছে, ঝড়ের মতো। ঝড়, এই কালো মেঘ, এগুলো সব কেটে যাবে, আবার হয়তো সুন্দর একটা সিস্টেমে সবকিছু চলে আসবে। তখন নিশ্চয়ই আবার সবাই সুন্দর মতো কাজ করতে পারবে এবং মানুষ দেখবে। আমাদের এরকমটাই প্রত্যাশা থাকবে, আর এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের বাংলা চ্যানেল দেখেন, নাটক দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।